মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পর্দার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রতিষ্ঠাকালীন 250 শয্যার লোকবল নিয়েই চলছে 500 শয্যার পাবনা মানসিক হাসপাতালের কার্যক্রম। নেই আধুনিক চিকিৎসা সরঞ্জাম। এবং ওপারে গোলাগুলির শব্দে কক্সবাজার বান্দরবান সীমান্তে আতঙ্ক। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে বিজিবি, জানালেন সেক্টর কমান্ডার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। বিপর্যয় কিংবা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা যেন পাওয়া যায়, এই প্রতিপাদ্যে পাবনা মানসিক হাসপাতালে পালিত হয়েছে মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে সকালে হাসপাতালের পরিচালক ডাক্তার শাফকাত ওয়াহিদের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে। এতে অংশ নেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এহিয়া কামাল, আবাসিক মনোরোগ চিকিৎসক ডাক্তার শফিউল আজম এবং আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সেলিম মোর্শেদ সহ কর্মকর্তা ও কর্মচারীরা। পরে পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মানসিক চিকিৎসা সেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন বক্তারা। 1957 সালের 100 শয্যার অবকাঠামো আর 250 শয্যার লোকবল দিয়েই আজও চলছে পাবনার 500 শয্যার মানসিক হাসপাতালের কার্যক্রম। দীর্ঘ প্রায় 68 বছরেও উল্লেখযোগ্য কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি এই হাসপাতালে। দর্শনার্থীদের আনাগোনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসিক রোগীদের ছবি ও ভিডিও প্রচারে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তাদের মানবাধিকার। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। 1957 সালে পাবনা মানসিক হাসপাতালের এ অবকাঠামো গড়ে তোলা হয় মাত্র 100 রোগীর জন্য। ধাপে ধাপে শয্যা সংখ্যা 500-তে গিয়ে ঠেকলেও গড়ে ওঠেনি নতুন কোনো অবকাঠামো, বরং সময়ের সাথে সাথে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে অনেক ভবন। 500 শয্যার এই হাসপাতালে লোকবল বরাদ্দ রয়েছে 250 শয্যার, সেখানেও রয়েছে ব্যাপক ঘাটতি। 1957 সালের সেটআপ, এবং তখন কিন্তু 100 বেড ছিল, পরবর্তীতে 250 বেড ছিল। সেই যে সেটআপটা জনবলের, সেই সেটআপটা এখনো রয়েছে, কিন্তু এখন কিন্তু এটা 500 বেডের হসপিটাল, কিন্তু সেই অনুযায়ী সেই স্ট্রাকচার কিন্তু ডেভেলপ করেনি। অনেক পদ শূন্য হয়ে থাকে, ওটা পূরণ হয় না। পূরণ হতে নানা রকম সমস্যা আছে, দাপ্তরিক সমস্যা, প্রশাসনিক সমস্যা, এই কারণে হয় না। তো মনস্তাত্ত্বিক চিকিৎসা বা সাইকোথেরাপি দেওয়ার জন্য আমাদের হাসপাতালের মনোবিজ্ঞানী নেই, অনবিন্ধরি নেই। তো এটা মনোবিজ্ঞানীদেরকে যদি পদায়ন করা হয়, তো আশা করি ওটা পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। হাসপাতালের পুরাতন ভবনের আউটডোরে রোগীদের উপচে পড়া ভিড়। চিকিৎসকদের মতে মানসিক রোগীদের জন্য এমন আউটডোর অন্য কোনো আধুনিক হাসপাতালে নেই। আমরা আউটডোরে সেবা দিচ্ছি, এই যে আউটডোরের যেই স্ট্রাকচারটা, এটা সাধারণ যে মানসিক হাসপাতালের আউটডোরের যে ধরনের হওয়া উচিত, এটা কিন্তু সেভাবে তৈরি করা না। এগুলোতে আধুনিকীকরণ করার প্রয়োজন আছে। সারা বিশ্বে মানসিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হলেও পিছিয়ে আছে পাবনা মানসিক হাসপাতাল। নেই আধুনিক চিকিৎসা সরঞ্জামও। আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, যেমন ইইজি, যেটা ব্রেনের কারণে করা হয়, ইসিজির মতোই অনেকটা ইইজি, সেটা আমাদের নাই। সেটা থাকলে আরও উন্নত সার্ভিস আমরা দিতে পারতাম। তারপরে হচ্ছে যে আমাদের রেডিওলজিক্যাল একটু প্রবলেম আছে। মানসিক রোগীদের সুরক্ষায় দর্শনার্থী প্রবেশ বা ছবি তোলা নিষিদ্ধ হলেও তা মানছে না কেউ। রোগীদের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে অনেকেই। টাকার বিনিময়ে মানুষকে ভিতরে ঢুকায়, তাদের দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে এবং এইটাতে হাস্যরসের উপাদান করে। এটা আমি একজন মানবিক কর্মী হিসাবে এর তীব্র নিন্দা জানাই। কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন তাদের ব্যঙ্গাত্মক কথাবার্তা নিয়ে ভাইরাল করছে, এটা অবশ্যই অমানবিক। এসব দেখভালে মানসিক রোগী সুরক্ষা কমিটি থাকলেও তার কোনো কার্যকারিতা নেই। এ কমিটির সদস্য সচিব সিভিল সার্জনও এ বিষয়ে অবগত নন। আমি আপনাদের কাছ থেকে অবগত হলাম যে এরকম একটা কমিটি রয়েছে। তো আমি একটু খোঁজ খবর করে দেখি, আমি অফিসে খোঁজ নিয়েছি অলরেডি। তো আমাদের অফিসে এরকম কোনো কমিটির কোনো কাগজ নাই, তাহলে আমার ডিসি অফিসে খোঁজ নিতে হবে। তবে সম্প্রতি হাসপাতালটিকে 1000 শয্যায় উন্নীত করে বিশ্বমানের মনোরোগ চিকিৎসা কেন্দ্র করার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে গতরাতে মঞ্চস্থ হয়েছে যাত্রাপালা আলুমতি ও প্রেম কুমার। রাজকুমার ও দরিদ্র ঘরের এক নারীর অসম প্রেমের সম্পর্ক নিয়ে নানা সংঘাত আর দ্বন্দ্বে যে সামাজিক ও সাংস্কৃতিক সংকট সৃষ্টি হয়েছিল এরই প্রেক্ষাপটে নির্মিত এই যাত্রাপালাটি মঞ্চস্থ করেছে ইছামতি থিয়েটার পাবনা। রাধুনী নিবেদিত হীরেন্দ্র কৃষ্ণ দাস রচিত এবং ভাস্কর চৌধুরীর নির্দেশনায় এই যাত্রাপালা অনেক দর্শক উপভোগ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ। পঞ্চগড়ে পরপর 2 দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। ভোর হতেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে পুরো জেলা জুড়ে কুয়াশায় মাঠ ঘাট গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাট ঢাকা পড়ে যায়। বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘাসের ডগা, গাছের পাতা আর ধানের শীষে ঝুলে থাকা শিশির বিন্দুগুলো ইঙ্গিত দিচ্ছে শীতের আগমন আসন্ন। ঠাকুরগাঁয়ের 5 উপজেলায় প্রায় সপ্তাহ ধরে চলছে ঐতিহ্যবাহী লোক সংস্কৃতির অনুষঙ্গ ধামের গানের আসর। লক্ষ্মী পূজা ঘিরে এই আয়োজন করা হয়। উপভোগ করছেন সব ধর্মের মানুষ। ধামের গানের আয়োজন ঘিরে জেলায় এখন উৎসব মুখর পরিবেশ। ঠাকুরগাঁও রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের 5 উপজেলার 2 শতাধিক স্থানে চলছে ধামের গানের আসর। মূলত লক্ষ্মী পূজার সময় সনাতন ধর্মানুসারীরা এর আয়োজন করে। সমাজে ঘটে যাওয়া প্রেম, বিরহ, আনন্দ, বেদনার কাহিনী আঞ্চলিক ভাষায় পরিবেশন করা হয় ধামের গানের আসরে। লোকনাট্যের এ ধারা মানুষকে নির্মল আনন্দ দেয়। সচরাচর ধামের গানের আসরে পুরুষ শিল্পীরা নারী সাজে সজ্জিত হয়ে নারী চরিত্রের কাহিনী উপস্থাপন করেন। আজকে আমরা যে নাটকটা করতেছি আসলে এটা আমরা কোনো বই পুস্তকে পাই নাই। এটা আমাদের গ্রামে ঘটে যাওয়া কিছু কাহিনী। টাকাটা যেটা পাই আমরা তাতে আমাদের পোষায়। 24 বছর থেকে নারীর চরিত্রই অভিনয় করি। স্থানীয় যুবকরা চাঁদা তুলে আয়োজন করছে গ্রাম বাংলার জনপ্রিয় এই ধামের গানের আসরের। তারা শিল্পীদের সম্মানেরও ব্যবস্থা করেন। আর এই যে একটা মনে করো মিথ্যা কেস দিয়ে আসামি বানালো, এটা কি হবে, কেন হলো? সবাইকে নিয়ে এখানে আসছি লক্ষ্মী ধামের গান শোনার জন্য, বিনোদনের জন্য একটু আসছি। আমরা এখন শুনতেছি লক্ষ্মী পূজার এখানে গান। আসছি আমরা দুপুরবেলা, এখনো চলতেছে, অনেক সুন্দর হচ্ছে গান। আমরা অত্র এলাকার গ্রামবাসীদের কাছে কিছু চাঁদা কালেকশন করি, সেইভাবে আমরা এই আনন্দ উপভোগ করি। ধামের গানের আসরে বিনোদনের পাশাপাশি পরিবেশন করা হয় শিক্ষামূলক নানা বিষয়ও। এজন্য ধামের গানের দল ও শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন বলে মনে করেন আয়োজকরা। গ্রামীণ ঐতিহ্য আমাদের এটা কৃষ্টি কালচার, বাপ দাদার আমল থেকেই এই কৃষ্টি কালচার হয়ে থাকে। ওনারাও এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় গান চালিয়েছেন। আজকে আমরা তাদের সন্তান উত্তরাধিকারী যারা আছি, আমরাও এই লক্ষ্মী পূর্ণিমায় গান পরিবেশন করাই। ধামের গানের আসর দেশের উত্তরাঞ্চলের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে টিকে রয়েছে শত শত বছর ধরে। মাছরাঙা নিউজ ডেস্ক। দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে 16তম আদিবাসী ফুটবল টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হয়েছে সেতাবগঞ্জ দল। গতকাল বিকেলে উপজেলার সোনাজুড়ি মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী অ্যাডভেন্টিস্ট ইউথ ক্লাবকে 3-0 গোলে হারায় সেতাবগঞ্জ দল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে বিভিন্ন জেলার 16টি দল অংশ নেয়।
কক্সবাজারের উখিয়ার পালংখালী এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির খুমথুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে রাতভর আবারও গোলাগুলি হয়েছে। গুলির শব্দে আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন সীমান্তবাসী। এদিকে সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার রিপোর্ট। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত এবার নতুন মোড় নিয়েছে। দীর্ঘদিন ধরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত চলছে, কিন্তু বিজিবি সূত্রে জানা যায় গত কয়েক সপ্তাহ ধরে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান সালভেশন আর্মি আরসা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। কক্সবাজারের উখিয়ার পালংখালী ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমদুম সীমান্তে মিয়ানমারের ভেতর থেকে গত রাতেও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এতে নির্ঘুম রাত কাটান সীমান্তবাসী। সীমান্তে ব্যাপক গুলি গালাগালি হয়েছে, এমনকি আমরা বাড়ি থেকে বের হয়ে অন্যত্র আশ্রয় নেওয়ার ব্যবস্থা আশ্রয় নিয়েছি। রাতিয়া গুলি হুড়াহুড়ি দিয়ে আরামানি গুমা যারা চমকে উঠি পঞ্চায়েতে ডরাইয়া। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ যদি নিলে আমাদের বর্ডার সাইডের লোকেরা আমরা কি একটা নিরাপদ অথবা আমরা আতঙ্কে তার থাকবো না। মিয়ানমারে নতুন করে গোলাগুলি শুরু হওয়ায় সীমান্ত এলাকার মানুষ ফের আতঙ্কগ্রস্ত বলে জানান পালংখালীর চেয়ারম্যান। বারবার তারা ওই তাদের দেশে গোলাগুলি করবে, তাদের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তাদের গোলাগুলো আমাদের এখানে আসে, সেইটা তো কিছুতেই কাম্য নয়। আর গত রাত্রে রাত 10টা থেকে আজকে সকাল পর্যন্ত অনবরত গুলি, সেই গুলি কিন্তু আমাদের এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘর বাড়িতে এসে পড়েছে। মানুষ আতঙ্কে আছে। ওইবারে মায়ানমারে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানি না। বিজিবি জানায় মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। আমরা পরিস্থিতি তো ফুললি ইসে আছে, আমাদের মনিটরিং এবং কন্ট্রোলে আছে। এখন ওই পারের গোলাগুলি তো আসলে ওই পারের বিষয়, তো এটা নিয়ে আমরা ডেফিনেটলি সতর্ক আছি এবং কন্টিনিউয়াস আমরা নজরদারিতে রাখছি। কোনো সন্দেহ নেই, আমরা আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে ওপার থেকে আসা গুলিতে গত 1 বছরে বাংলাদেশের অভ্যন্তরে 3 জনের মৃত্যু হয়েছে। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার। ভোট গ্রহণের সময় নিরাপত্তার বিষয়টিকে আসন্ন জাতীয় নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামের লোক প্রশাসন কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনের শাসন কাকে বলে আগামী নির্বাচনে দেখিয়ে দেওয়া হবে। নির্বাচন কর্মকর্তাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুরো কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশন সচিব KM আলী নেওয়াজ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন। দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দিব, বন্ধ করে দিব ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়ব না এবং ইনশাল্লাহ আপনাদের পিছনে আমরা আছি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন। এর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবারে সুশাসনের জন্য বিপ্লব করতে হবে। আগামী নির্বাচনের জন্য প্রশাসনকে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার তাগিদ দেন মিয়া গোলাম পরওয়ার। নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে, নাকি বলেন? থানার ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসি সাহেব, সচিবালয়, বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন।
বিএনপি নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের ফতুল্লায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই ক্যাম্প। অসহায়দের জন্য এমন বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আরও আয়োজনের দাবি জানান সুবিধাভোগীরা। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আরাফাতুল আলম জিতু জানিয়েছেন, ৫ই আগস্টের গণঅভ্যুত্থান, বিএনপি চেয়ারপারসনের জন্মদিন এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। এদিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল এবং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনো বৈঠক করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশের স্বার্থে কখনো জোটের প্রয়োজন হলে তবে তার সময়ই বলে দিবে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রংপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিবেন বলেও জানান আক্তার হোসেন। এ সময় গুম, খুন এবং আয়নাঘরের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে সেনা কর্মকর্তাদের সমালোচনাও করেন তিনি। এদিকে দুপুরে বাগেরহাটের খানজাহান আলীর মাজার এলাকা থেকে এক মোটর শোভাযাত্রা করেছে জেলা এনসিপি। পটুয়াখালী, মাদারীপুর এবং যশোরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সকালে পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে র্যাবের মিনি বাস এবং ধানসিঁড়ি ক্লাসিক বাসের সংঘর্ষে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২১ জন। অন্যদিকে ভোরে মাদারীপুরের কুতুবপুরে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এই ঘটনার আহত হয়েছেন অন্তত ১০ জন। দুপুরে যশোরে খাজুরার বাসস্ট্যান্ড বাজার রোডে কাভার্ড ভ্যানের চাপায় নূর আলম নামে এক কৃষক নিহত হয়েছেন। খুরা রোগের ভ্যাকসিন দেওয়ার পর মানিকগঞ্জে গরুর ওজন ও দুধ কমে যাওয়ার অভিযোগ খামারিদের। ৩ মাস আগে ভ্যাকসিন দিলেও এখনো শুকায়নি ঘা। এমন অবস্থায় আগামী কোরবানিতে এসব পশু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা। মানিকগঞ্জ রিপোর্টার গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এফএমডি এবং পিপিআর প্রকল্পের আওতায় খুরা রোগ নিয়ন্ত্রণে গেল ২৮ জুন মানিকগঞ্জের প্রায় ৬ লাখ পশুকে বিনামূল্যে এফএমডি টিকা দেয়া হয়। আর্জেন্টিনা থেকে আনা বায়োএপথ্রোজেন নামের এই টিকা দেওয়ার পর সদর উপজেলার বেংরই, ছখাই এবং বারইল এলাকার গরুর টিকাস্থান ফুলে ওঠে এবং ঘা হওয়ার উপসর্গ দেখা দেয়। ইনজেকশন দেওয়ার পর থেকে গরু খাবারটা একটু কম খায়, অপচয় করে বেশি। ব্যাগটি গরু ফুলার পরে ব্যথায় খাইয়া পারতেছে না, আর দিন দিন গরু কাবড়ে যাইতেছে। খামারিদের অভিযোগ, টিকা দেওয়ার পর থেকেই কমে গেছে গরুর ওজন ও দুধ দেওয়ার পরিমাণ। ৩ মাস পার হলেও এখনো পশুর শরীরে ঘা থাকায় আগামী কোরবানিতে পশু বিক্রি নিয়ে শঙ্কায় তারা। এই গরুটার ৬ মণ গোছ হইতো, ঠিক আছে, দাম হয়েছিল ১,৪৫,০০০ টাকা। এখন যে পরিস্থিতি হয়ে গেছে, আপনার এটা ১,২০,০০০ টাকা ওইটা বিক্রি করতে পারব না। আগে ২৭ কেজি দুধ হয়েছে, এখন ৩-৪ কেজি দুধ হয় এই সুইটা দেওয়ার পরেই। ভ্যাকসিন দেওয়ার পর গরম সেক দেওয়ার জন্যই এ অবস্থা বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দুশ্চিন্তা না করে পশুর প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ তার। আমাদের যে টিম নিয়মিত মনিটর করছে, তারা দেখছে যে খাওয়া খাদ্যও ঠিক আছে এবং বডি টেম্পারেচারও কোনো ইয়ে নেই। তবে কিছু কিছু এনিমেলের ওই যে পুজ হয়ে গেছে যেটা বলছেন, এটা ২-৪টা যে হয় নাই তা না, ২-৪টা হয় নাই। এটা ৬ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। তো এখানে ২-৪টা তো আপনার একটু সমস্যা হতেই পারে। মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও ভোলায় গবাদি পশুকে এফএমডি টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। কুমিল্লা বিভাগের দাবিতে সমাবেশ করেছেন ১৭টি উপজেলার মানুষ। গতকাল বিকেলে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মহাসমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা কুমিল্লা নামেই বিভাগের দাবি করেন। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক গৌরবে ভরপুর কুমিল্লা বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কুমিল্লা বিভাগ ঘোষণার দ্বার প্রান্তে গেলেই নানা মহল ষড়যন্ত্র শুরু করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানান আন্দোলনকারীরা। বেসরকারি শিক্ষকদের ভাতা বৃদ্ধি সহ ৮ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফোরাম।
সকালে মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে আদর্শ শিক্ষক ফোরাম মানিকগঞ্জ জেলা শাখা। এ সময় তারা বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধি সহ নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান। বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা নিশ্চিত করার দাবিতে সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা আদর্শ শিক্ষক ফোরাম। এছাড়াও মেহেরপুর, জামালপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামেও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে গেল 24 ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে 15 জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত রাজবাড়ী সদর এবং গোয়ালন্দের পদ্মার বিভিন্ন অংশে অভিযান চালিয়ে 11 জেলেকে আটক করা হয়েছে। আটক 7 জনকে 20 এবং বাকি 4 জনকে 5 দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালী নদী ও সাগর মোহনায় অভিযান চালিয়ে 4 জেলেকে আটক ও 50,000 মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। আটক জেলেদের 15,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে কেক কাটা এবং প্রীতি ভোজন সহ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে 203 পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুপুরে খাগড়াছড়ি সেনানিবাসে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরেন। জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক এবং প্রশাসনের উচ্চ পর্যায়ে কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে সোহেল রানা নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। সে নিহত তানহার চাচাতো ভাই। পুলিশ জানায় পারিবারিক এবং সম্পত্তির বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোহেল রানা এলাকায় মাদক ব্যবসা করত। এদিকে নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকার একটি লেক থেকে এক যুবক ও সোনারগাঁওয়ে দারোগোল্লা গ্রাম থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ এলাকার সিটি মার্কেটের একটি কক্ষ থেকে রমজান নামে এক দর্জি কারিগরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অন্যতম মাধ্যম নাটক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। নাট্য সংগঠন বিবর্তন যশোরের 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি আরও বলেন, অনেক নাট্যকর্মী নিহত এবং নির্যাতনের শিকার হয়েছে ফ্যাসিস্টদের হাতে। পরে রাতে বিবর্তন শিশু বিভাগের পরিবেশনায় রথের রশি এবং পুতুলের বিয়ে নামক 2টি নাটক মঞ্চস্থ হয়। আজ একই মঞ্চে দেশ সেরা মঞ্চনাটক মাতব্রিং মঞ্চস্থ হবে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রতিষ্ঠাকালীন 250 শয্যার লোকবল দিয়েই চলছে 500 শয্যার পাবনা মানসিক হাসপাতালের কার্যক্রম, নেই আধুনিক চিকিৎসা সরঞ্জামও। ওপারে গোলাগুলি শব্দে কক্সবাজার বান্দরবান সীমান্তে আতঙ্ক, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে বিজিবি, জানালেন সেক্টর কমান্ডার। এবং আসন্ন জাতীয় নির্বাচনে বড় চ্যালেঞ্জ ভোটের সময় নিরাপত্তা, জানালেন সিইসি। প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ জামায়াত নেতা গোলাম পরওয়ারের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।